পৃষ্ঠা 101 continued. Question 9. What season symbolizes the speaker's life stage? What does, quote, bare ruined choirs, unquote, represent? কোন ঋতু বক্তার জীবনকে প্রতিকায়িত করে? কোট, উজাড় হয়ে যাওয়া গির্জার গায়ক দল, আনকোট, কি বোঝায়? 3+3. Answer. In Shakespeare's Sonnet 73, the speaker uses autumn to symbolize his current life stage, a time of aging, decline, and the approach of death. This is explicitly stated in the first quatrain. The imagery of yellow leaves or none or few suggests the fading vitality of late life, much like trees shedding their leaves in preparation for winter. This period is characterized by fading life, cold, and preparation for a dormant, lifeless period. Quote, bare ruined choirs, unquote, is a powerful and multi-layered image. The phrase is a metaphor for the speaker's loss of youthful joy. It refers to the skeletal branches of trees, বন্ধনী শুরু, once filled with birds' song like a choir, বন্ধনী শেষ, now stripped bare by winter. Historically, it may also allude to the ruins of churches, where the once sacred choirs now stand abandoned and silent. Just as a church or abbey, once vibrant with song and worship, falls into disrepair, so too has the speaker's body lost its youthful vitality and strength. It's a structure that once housed life and beauty, but now it is decaying. Quote, choirs, unquote, evoke music, singing, and community life. Their, quote, ruined, unquote, state suggests the absence of these joys and the silence where once there was sound. This can refer to the loss of youthful spirit, energy, or perhaps even the ability to, quote, sing, unquote. This symbolizes the loss of beauty, music, and spiritual vitality in the speaker's life as he ages. The image of a once grand structure reduced to ruins serves as a potent reminder of how all things, including human life and its vibrant stages, are subject to decay and destruction over time. Together, these images convey a sense of melancholy, reflecting the speaker's awareness of mortality and the passage of time. শেক্সপিয়ারের সনেট ৭৩-এ বক্তা তাঁর বর্তমান জীবনের পর্যায়কে প্রতীকী উপস্থাপনার জন্য শরৎকালকে ব্যবহার করেন, কারণ শরৎ হল বার্ধক্য, অবক্ষয় এবং মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার সময়। এটি প্রথম চতুষ্পদীতে স্পষ্টভাবে বলা হয়েছে, কোট, ইয়েলো লিভস অর নান অর ফিউ, আনকোট। এর চিত্রকল্পটি জীবনের শেষ ভাগের ম্লান হয়ে আসা জীবনী শক্তিকে ইঙ্গিত করে, ঠিক যেমন শীতের প্রস্তুতির জন্য গাছেরা নিজেদের পাতা ঝরিয়ে দেয়। এই সময়কালটি নিষ্প্রভ জীবন, শীতলতা এবং একটি সুপ্ত প্রাণহীন সময়ের জন্য প্রস্তুতি হিসেবে চিহ্নিত করা হয়। কোট, উজাড় হয়ে যাওয়া গির্জার গায়ক দল, আনকোট, একটি শক্তিশালী এবং বহুমাত্রিক চিত্রকল্প। এই বাক্যাংশটি মূলত বক্তার যৌবনের আনন্দ হারানোর এক রূপক। এটি গাছের সেই কঙ্কালসার শাখা প্রশাখাকে, যা গায়ক দলের মতোই একসময় পাখির কলতানে মুখরিত ছিল, নির্দেশ করে, যেগুলি এখন শীতে সম্পূর্ণ পাতাশূন্য হয়ে যায়। পৃষ্ঠা 102। ঐতিহাসিকভাবে এটি সেই সব ধ্বংসপ্রাপ্ত গির্জার কথাও মনে করিয়ে দেয়, যেখানের এক সময়ের পবিত্র গায়ক দলগুলি এখন পরিত্যক্ত ও নীরব।
ঠিক যেমন একটি গির্জা যা একসময় গান এবং উপাসনায় প্রাণবন্ত ছিল তা জীর্ণ হয়ে পড়ে, তেমনি বক্তার দেহ তাঁর যৌবনের প্রাণশক্তি এবং সক্ষমতা হারিয়ে ফেলেছে। এটি এমন একটি কাঠামো যেখানে একসময় জীবন এবং সৌন্দর্য ছিল, কিন্তু এখন সেটি ক্ষয়িষ্ণু। কোট, গায়ক দলগুলি আনকোট সঙ্গীত, গান এবং সামাজিক জীবনের উদ্রেক করে। তাদের কোট উজাড় হয়ে যাওয়া আনকোট অবস্থা এই সমস্ত আনন্দের অনুপস্থিতি এবং সেই নীরবতাকে বোঝায় যা একসময়ের সুরের স্থান ছিল। এটি যৌবনের চেতনা, শক্তি, এমনকি গান গাওয়ার ক্ষমতা হারানোর ইঙ্গিত দিতে পারে। এটি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বক্তার সৌন্দর্য, সঙ্গীত এবং প্রাণশক্তি হারানোর প্রতীক। একদা বিশাল স্থাপত্যের ধ্বংসস্তূপে পরিণত হওয়ার এই চিত্রকল্পটি আমাদের প্রবলভাবে মনে করিয়ে দেয় যে মানব জীবন এবং তার প্রাণবন্ত পর্যায়গুলি সহ সকল কিছুই সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয় ও ধ্বংসের শিকার হয়। একসঙ্গে এই চিত্রকল্পগুলি এক গভীর বিষণ্ণতার অনুভূতি প্রকাশ করে, যা বক্তার মৃত্যু এবং সময়ের প্রবাহ সম্পর্কে তাঁর গভীর সচেতনতারই প্রতিফলন। Question 10. What is the speaker's attitude to love and death in Sonnet 73? সনেট 73-এ প্রেম এবং মৃত্যুর প্রতি বক্তার মনোভাব কী? Answer. In Sonnet 73, the speaker's attitude to love and death is complex and intertwined. It is a blend of melancholy, acceptance, and tender urgency. The speaker confronts death with resigned acceptance using metaphors of autumn, twilight, and dying fire to illustrate his fading vitality. The imagery he uses, বন্ধনী শুরু, fading light, dying embers, black night, বন্ধনী শেষ, suggests a natural progression towards an end. There is no fear or defiance, but rather a quiet acknowledgement of inevitable decline. The speaker views death as an inevitable and natural culmination of life, rather than something to be feared or fought against. He doesn't lament his fate with anger or self-pity, but rather observes it philosophically. He describes its approach with a sense of melancholy, but also quiet acceptance. His tone is wistful but unflinching, accepting mortality as a natural process. Despite the bleak imagery, the sonnet's tone in the final couplet shifts focus to love's enduring power. The speaker views love as a powerful and precious force that is intensified by the awareness of mortality, rather than despair. He finds solace in the idea that his beloved cherishes him more passionately precisely because their time is limited. Love in the face of mortality becomes more precious and urgent. For the speaker, the finite nature of life makes the present love even more valuable and poignant. He desires a love that is deepened by the understanding of its impermanence, a love that cherishes all the more precisely because it knows it will eventually be lost. Because it knows it will eventually be lost. Love in this context becomes a defiance of death's ultimate power as it gains strength and meaning in the face of it. In all, the speaker's attitude is bittersweet. As death is inevitable, he accepts it without rage, but he believes that love is heightened by this awareness of the transience of life. This awareness makes love stronger, more meaningful, and more precious because it is fleeting. The sonnet ultimately conveys that love gains its deepest significance from the very transience of life.
সনেট ৭৩ প্রেম এবং মৃত্যুর প্রতি বক্তার মনোভাব জটিল এবং পরস্পর সম্পর্কিত। এটি বিষণ্ণতার স্বীকৃতি এবং কিছুটা তাগিদের মিশ্রণ। বক্তা তাঁর ম্লান প্রাণশক্তি চিত্রিত করার জন্য শরৎ, গোধূলি এবং একটি নিভু নিভু আগুনের রূপক ব্যবহার করে মৃত্যুর মুখোমুখি হন। তিনি যে চিত্রাবলী ব্যবহার করেন, বন্ধনী শুরু, বিবর্ণ আলো, ধিকি ধিকি করে জ্বলতে থাকা অঙ্গার, কালো রাত, বন্ধনী শেষ, তা এক স্বাভাবিক পরিণতির ইঙ্গিত দেয়। এখানে কোনো ভয় বা বিদ্রোহ নেই, বরং আছে অবশ্যম্ভাবী অবক্ষয়ের নীরব স্বীকৃতি। বক্তা মৃত্যুকে জীবনের একটি অনিবার্য এবং স্বাভাবিক পরিণতি হিসেবে দেখেন, ভয় পাওয়ার বা লড়াই করার মতো কিছু না। তিনি কিছু নয়। তিনি রাগ বা আত্মকরুণায় নিজের ভাগ্য নিয়ে বিলাপ করেন না, বরং দার্শনিক সুলভ ভঙ্গিতে তা পর্যবেক্ষণ করেন। তিনি বিষণ্ণতার সাথে এর আগমনকে বর্ণনা করলেও সেই বর্ণনার মধ্যেও এক শান্ত স্বীকৃতি রয়েছে। তাঁর সুর বিষণ্ণ অথচ দৃঢ়। তিনি মৃত্যুকে একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে গ্রহণ করেছেন। বিষণ্ণ চিত্রকল্প থাকা সত্ত্বেও শেষ দ্বিপদীতে সনেটের সুর ভালোবাসার স্থায়ী শক্তির দিকে মনোযোগ আকর্ষণ করে। বক্তা ভালোবাসাকে একটি শক্তিশালী এবং মূল্যবান শক্তি হিসেবে দেখেন, যা মৃত্যু সম্পর্কে সচেতনতার কারণে আরও প্রগাঢ় হয়ে ওঠে। হতাশার পরিবর্তে তিনি এই ধারণায় সান্ত্বনা পান যে তাঁর প্রিয়তম তাঁকে আরও আবেগের সাথে ভালোবাসেন, কারণ তাঁদের সময় সীমিত। মৃত্যুর মুখোমুখি হয়ে ভালোবাসা আরও মূল্যবান এবং জরুরি হয়ে ওঠে। জীবনের সীমাবদ্ধতা বক্তার জন্য বর্তমান ভালোবাসাকে আরও বেশি মূল্যবান এবং মর্মস্পর্শী করে তোলে। তিনি এমন এক ভালোবাসা কামনা করেন যা তার অস্থায়িত্বের উপলব্ধির মাধ্যমে আরও গভীর হয়, এমন এক ভালোবাসা যা তাঁকে আরও বেশি করে আঁকড়ে ধরে, কারণ এই ভালোবাসা জানে যে একদিন এটি হারিয়ে যাবে। এই প্রসঙ্গে ভালোবাসা মৃত্যুর চূড়ান্ত শক্তির এক প্রকার বিরোধী হয়ে ওঠে, কারণ মৃত্যুর মুখোমুখি হয়ে এটি শক্তি এবং গুরুত্ব অর্জন করে। সব মিলিয়ে বক্তার মনোভাব তিক্ত মধুর। মৃত্যু অনিবার্য হওয়ায় তিনি রাগ ছাড়াই এটি গ্রহণ করেন, কিন্তু তিনি বিশ্বাস করেন যে জীবনের ক্ষণস্থায়িত্বের এই সচেতনতার দ্বারা ভালোবাসা আরও তীব্র হয়। এই সচেতনতা ভালোবাসাকে আরও শক্তিশালী, আরও অর্থবহ এবং আরও মূল্যবান করে তোলে, কারণ এটি ক্ষণস্থায়ী। পরিশেষে সনেটটি এটাই জানায় যে ভালোবাসা তার গভীরতম তাৎপর্য লাভ করে জীবনের এই ক্ষণস্থায়িত্ব থেকেই। পৃষ্ঠা 103, কোয়েশ্চেন 11, হোয়াট ইজ লাইফস এনার্জি কম্পেয়ার্ড টু? হোয়াট টোন পারভেডস দ্য এন্টায়ার সনেট? জীবনের শক্তির তুলনা কিসের সাথে করা হয়? সমগ্র সনেটে কোন সুর ব্যক্ত? 2 + 4. আনসার: In Shakespeare's Sonnet 73, life's vitality is likened to a dying flame, once nourished by the fuel of youth, which now consumes it. This metaphor suggests that life, like a fire, burns brightest in youth but weakens over time, eventually smothered by its own exhaustion. The pervading tone of Sonnet 73 is melancholic, reflective, and tenderly resigned. The speaker contemplates aging and death with wistfulness, বন্ধনী শুরু, suggested by yellow leaves and twilight fading, বন্ধনী শেষ, বন্ধনী শুরু, suggested by yellow leaves and twilight fading, বন্ধনী শেষ, acceptance, বন্ধনী শুরু, suggested by fire burning out naturally, বন্ধনী শেষ, and a touch of sorrow, বন্ধনী শুরু, represented by bare ruined choirs and the silence after song, বন্ধনী শেষ. The speaker is acutely aware of his own approaching death and the decline of his youth and vitality. There is a sense of acceptance of this inevitable process, but also a poignant sadness about the transient nature of life and beauty.
While it acknowledges the approaching end, it's not despairing, but rather thoughtful and elegiac. The final couplet, however, shifts slightly to a more tender and loving tone as the speaker expresses his desire for his beloved to cherish him more because of his impending end. While the sonnet dwells on decay, it ends on a note of affectionate urgency, blending sorrow with deep emotional resonance. The final couplet softens the tone with love's redemptive power, adding warmth to the melancholy. শেক্সপিয়ারের সনেট ৭৩ জীবনের শক্তিকে একটি ম্লান আগুন বা জ্বলন্ত শিখার সাথে তুলনা করা হয়েছে। একসময় একই জ্বালানি অর্থাৎ যৌবন যা তাঁকে জ্বালিয়ে রাখত, এখন সেটাই তাঁকে গ্রাস করে। এই রূপকটি ইঙ্গিত দেয় যে জীবন আগুনের মতো যৌবনে সবচেয়ে বেশি জ্বলে ওঠে, কিন্তু সময়ের সাথে সাথে দুর্বল হয়ে পড়ে, অবশেষে তার নিজস্ব ক্লান্তিতে দগ্ধ হয়। সনেট ৭৩-এর সর্বব্যাপী স্বর বিষণ্ণ, প্রতিফলিত এবং শান্ত আত্মসমর্পণের। বক্তা বার্ধক্য এবং মৃত্যুকে বিষণ্ণতার সাথে অর্থাৎ হলুদ পাতা এবং গোধূলির ম্লান হয়ে যাওয়া দ্বারা নির্দেশিত, গ্রহণযোগ্যতা অর্থাৎ প্রাকৃতিকভাবে আগুন নিভে যাওয়া দ্বারা নির্দেশিত এবং দুঃখের স্পর্শ অর্থাৎ উজাড় হয়ে যাওয়া গির্জার গায়ক দল এবং গানের পরে নীরবতা দ্বারা প্রতিনিধিত্ব করা হয় নিয়ে চিন্তা করেন। বক্তা তাঁর নিজের আসন্ন মৃত্যু এবং তাঁর যৌবন ও প্রাণশক্তির অবক্ষয় সম্পর্কে তীব্রভাবে সচেতন। কবিতায় এই অনিবার্য প্রক্রিয়ার গ্রহণযোগ্যতার অনুভূতি রয়েছে, তবে জীবন এবং সৌন্দর্যের ক্ষণস্থায়ী প্রকৃতি সম্পর্কে একটি মর্মস্পর্শী দুঃখও রয়েছে। যদিও এটি আসন্ন পরিণতি স্বীকার করে, এটি হতাশাজনক নয়, বরং চিন্তাশীল এবং শোকাবহ। তবে শেষের পংক্তিটি কিছুটা কোমল এবং প্রেমময় সুরে পরিবর্তিত হয়, কারণ বক্তা তাঁর প্রিয়জনকে তাঁর আসন্ন পরিণতির কারণে তাঁকে আরও বেশি লালন করার জন্য তাঁর আকাঙ্ক্ষা প্রকাশ করেন। সনেটটি ক্ষয়ের ওপর নির্ভর করে। এটি স্নেহপূর্ণ তাগিদের একটি সুরে শেষ হয়, যা গভীর আবেগগত অনুরণনের সাথে দুঃখ মিশ্রিত করে। শেষের পংক্তিটি প্রেমের মুক্তির শক্তি দিয়ে স্বরকে নরম করে, বিষণ্ণতায় উষ্ণতা যোগ করে। Question 12. What message does Shakespeare convey about the importance of appreciating life's fleeting moments? জীবনের ক্ষণস্থায়ী মুহূর্তগুলোকে উপলব্ধি করার গুরুত্ব সম্পর্কে শেক্সপিয়ার কী বার্তা প্রদান করেন? Answer. In Sonnet 73, Shakespeare conveys a profound message about the importance of appreciating life's fleeting moments, though the speaker's meditations on his own aging and impending death. The speaker's aging body, symbolized by autumn, twilight, and a dying fire, serves as a reminder that life is transient. Yet, rather than despair, this impermanence deepens the beloved's love. The beauty of autumn leaves lies in their vibrant but short-lived display before they fall. The glow of twilight is beautiful but quickly gives way to night. These fleeting moments are to be judged through the lens of love and mortality. The speaker believes that this perception of impermanence deepens the beloved's love. Transient nature of life and love intensifies its value. Shakespeare suggests that mortality gives meaning to love and awareness of death enhances joy in the present. The beloved is urged to cherish the speaker now, precisely because they will not last forever. The sonnet implies that love is most powerful when it acknowledges loss. Unlike youthful romance, love, as presented here, is mature and conscious of time. Love is not diminished by impermanence but defined by it.
Shakespeare's lesson is not to mourn time's passage but to let it sharpen our wisdom. We should learn to cherish what must eventually be lost. The imminent loss paradoxically makes the present love more potent and meaningful. It suggests that knowing time is short should motivate us to love more deeply and appreciate those we care about while we still have them. In the face of time's relentless march and the decay of the physical self, the sonnet presents love as a powerful, enduring force. In essence, Sonnet 73 is a meditation on how mortality gives love its weight, its beauty, and its value, making every fleeting moment worth treasuring. সনেট ৭৩-এ শেক্সপিয়ার বক্তার নিজের বার্ধক্য এবং আসন্ন মৃত্যুর উপর ভাবনার মাধ্যমে জীবনের ক্ষণস্থায়ী মুহূর্তগুলিকে উপলব্ধি করার গুরুত্ব সম্পর্কে একটি গভীর বার্তা প্রদান করেন। বক্তার বার্ধক্যজনিত শরীর, যা শরৎ, গোধূলি এবং একটি মৃতপ্রায় আগুনের প্রতীক দ্বারা প্রতিফলিত, জীবনকে ক্ষণস্থায়ী বলে মনে করিয়ে দেয়। তবুও হতাশার পরিবর্তে এই ক্ষণস্থায়িত্ব প্রিয়জনের প্রেমকে আরও গভীর করে তোলে। শরতের পাতাগুলির সৌন্দর্য তার ঝরে পড়ার আগের ক্ষণস্থায়ী উজ্জ্বলতার মধ্যে নিহিত। পৃষ্ঠা ১০৪। গোধূলির আভা সুন্দর, কিন্তু তা দ্রুত রাতের দিকে এগিয়ে চলে। এই ক্ষণস্থায়ী মুহূর্তগুলিকে প্রেম ও মৃত্যুর বোধের আলোকে বিচার করতে হবে। বক্তা বিশ্বাস করেন যে অস্থিরতার এই উপলব্ধি প্রিয়জনের প্রেমকে আরও গভীর করে। জীবন এবং প্রেমের ক্ষণস্থায়ী প্রকৃতি এর মূল্যকে তীব্র করে তোলে। শেক্সপিয়ার বোঝাতে চান যে নশ্বরতা প্রেমকে অর্থবহ করে এবং মৃত্যুর সচেতনতা বর্তমানের আনন্দকে বাড়িয়ে তোলে। বক্তা চায় তাঁর প্রিয়তম যেন তাঁকে এখন ভালোবাসে। এই উপলব্ধি থেকেই যে তাঁরা চিরকাল একসাথে থাকবেন না। বক্তা চায় তাঁর প্রিয়তম যেন তাঁকে এখন ভালোবাসে। এই উপলব্ধি থেকেই যে তাঁরা চিরকাল একসাথে থাকবেন না। সনেটটি ইঙ্গিত দেয় যে প্রেম সবচেয়ে শক্তিশালী তখনই হয় যখন তা ক্ষয় ও বিচ্ছেদের সম্ভাবনাকে উপলব্ধি করে। যৌবনের প্রেমের বিপরীতে এখানে প্রেম পরিপক্ক, যা সময়ের মূল্য বোঝে। প্রেম অস্থিরতার দ্বারা হ্রাস পায় না, বরং এটি দ্বারা সংজ্ঞায়িত হয়। শেক্সপিয়ারের শিক্ষা হল সময়ের অগ্রগতিকে নিয়ে শোক না করে তা থেকে প্রজ্ঞা আহরণ করতে শিখতে হবে। যা একদিন হারিয়ে যাবে তাকে আগেই উপলব্ধি করে ভালোবাসতে হবে। এই আসন্ন বিচ্ছেদের বোধই বর্তমান মুহূর্তের প্রেমকে আরও গভীর ও অর্থপূর্ণ করে তোলে। এটি ইঙ্গিত করে যে সময় স্বল্প, এই বোধ যেন আমাদের আরও গভীরভাবে ভালোবাসতে এবং যাঁদের আমরা ভালোবাসি তাদের জীবিত অবস্থায় মূল্য দিতে অনুপ্রাণিত করে। সময়ের নিরলস অগ্রগতি এবং দেহের অবক্ষয়ের মুখোমুখি হয়েও এই সনেটে প্রেম এক শক্তিশালী ও স্থায়ী শক্তি হিসেবে চিত্রিত হয়েছে। সংক্ষেপে সনেট ৭৩ হল একটা অনুধ্যান যে কিভাবে মরণশীলতা প্রেমকে তার গুরুত্ব, সৌন্দর্য এবং মূল্য দেয় আর প্রতিটি ক্ষণস্থায়ী মুহূর্তকে মূল্যবান করে তোলে। Question 13. What insights does the sonnet offer into the complexities of human relationships and passage of time? সনেটটি মানব সম্পর্কে জটিলতা এবং সময়ের পরিবর্তন সম্পর্কে কী অন্তর্দৃষ্টি প্রদান করে? Answer. Sonnet 73 offers profound insights into human relationships and the passage of time. Firstly, it highlights that love can deepen in the face of mortality. The speaker, observing his own decline, doesn't prompt pity, but rather a heightened appreciation from the beloved. This suggests true affection isn't based on fleeting youth or beauty, but grows stronger with the understanding of life's fragility. Secondly, the poem illustrates the pragmatic acceptance of impermanence. The speaker uses natural metaphors
বন্ধনী শুরু, অটম, টুইলাইট, ডাইং এম্বার্স, বন্ধনী শেষ, টু পোর্ট্রে aging as an inevitable process, not a sudden catastrophe. This acceptance allows for a more mature and resilient love, one that acknowledges eventual loss but cherishes the present. Thirdly, the poem exposes how time alters relationships. Youth's fiery passion gives way to the, quote, glow, unquote, of mature love sustained by conscious devotion rather than instinct. The imagery, seasonal, diurnal, and elemental, parallel lives cyclical nature. আবার পড়ছি, the imagery, seasonal, diurnal, and elemental, parallels life's cyclical nature, yet the couplet asserts love's singular power to defy decay. Finally, the sonnet underscores the urgency inherent in finite relationships, the awareness that, quote, thou must live ere long, unquote, transforms love into a more intense and meaningful experience. It encourages us to value and embrace connections fully, understanding that their very temporality makes them more precious. Thus, Sonnet 73 reveals love's capacity to transcend physical decay, enriching human bonds by confronting the relentless march of time. Love becomes not a denial of mortality, but a defiant affirmation within its constraints. সনেট ৭৩ মানব সম্পর্ক এবং সময়ের পরিবর্তন সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি প্রকাশ করে। প্রথমত এটি তুলে ধরে যে মৃত্যু চেতনার মুখোমুখি দাঁড়িয়েও প্রেম আরও গভীর হতে পারে। বক্তা নিজের অবক্ষয় পর্যবেক্ষণ করেন তখন তা করুণা জাগায় না, বরং প্রিয়জনের মধ্যে আরও বেশি উপলব্ধি জাগায়। এর অর্থ হলো সত্যিকারের প্রেম কেবল যৌবন বা সৌন্দর্যের উপর নির্ভর করে না, বরং জীবনের ভঙ্গুরতা উপলব্ধি করেই আরও দৃঢ় হয়। দ্বিতীয়ত, কবিতাটি অস্থায়িত্বকে একটি বাস্তব ও প্রাকৃতিক সত্য হিসেবে মেনে নেওয়ার মানসিকতাকে তুলে ধরে। বক্তা বার্ধক্যকে আকস্মিক বিপর্যয় নয়, একটি অনিবার্য প্রক্রিয়া হিসেবে চিত্রিত করার জন্য প্রাকৃতিক রূপক, বন্ধনী শুরু, শরৎ, গোধূলি, প্রায় নিভে যাওয়া অঙ্গার, বন্ধনী শেষ, ব্যবহার করেছেন। এই বাস্তব স্বীকৃতি প্রেমকে করে তোলে আরও পরিণত ও স্থিতিশীল, যেখানে হারানোর সম্ভাবনা জেনেও বর্তমানকে লালন করে। তৃতীয়ত, কবিতাটি প্রকাশ করে যে সময় কিভাবে সম্পর্কগুলিকে পরিবর্তন করে। যৌবনের জ্বলন্ত উন্মাদনা পরিণত বয়সে পরিণত হয় এক মৃদু দীপ্তিতে, যা কেবল তীব্র আবেগ নয়, বরং সচেতন প্রতিশ্রুতিতে স্থিত। মরশুমি, দৈনিক এবং মৌলিক চিত্রকল্প আমাদের জীবনের আবর্তনশীল প্রকৃতিকে স্মরণ করায়, কিন্তু সনেটের দ্বিপদী ঘোষণা করে যে প্রেম একমাত্র শক্তি যা ক্ষয়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ায়। পরিশেষে সনেটটি সীমাবদ্ধ সম্পর্কের অন্তর্নিহিত তাৎপর্যকে তুলে ধরে। কোট, দাউ মাস্ট লিভ এর লং, আনকোট, বন্ধনী শুরু, তোমাকে অনেক আগেই চলে যেতে হবে, বন্ধনী শেষ। এই সচেতনতা প্রেমকে আরও তীব্র এবং অর্থপূর্ণ অভিজ্ঞতায় রূপান্তরিত করে। এটি আমাদের সম্পর্কগুলিকে সম্পূর্ণরূপে মূল্য দিতে এবং আলিঙ্গন করতে উৎসাহিত করে, বুঝতে সাহায্য করে যে তাদের ক্ষণস্থায়িত্বই তাদেরকে আরও মূল্যবান করে তোলে। এইভাবে সনেট ৭৩ শারীরিক অবক্ষয়কে অতিক্রম করার জন্য প্রেমের ক্ষমতা প্রকাশ করে। সময়ের অবিরাম অগ্রযাত্রার মুখোমুখি হয়ে
মানব বন্ধনকে সমৃদ্ধ করে। প্রেম মৃত্যুকে অস্বীকার করে না, বরং এর সীমাবদ্ধতার মধ্যে মধ্যেই জীবনের প্রতি এক উদাত্ত সাহসী স্বীকৃতি। পৃষ্ঠা 105। মাইন্ড ম্যাপ এক্সপ্লোরিং দ্য ডেপথস অফ লাভ অ্যান্ড লস। লাভ অ্যান্ড লস, 4টি অ্যারো দেখানো হয়েছে। প্রথম অ্যারো, অটোমনাল ইমেজারি, yellow leaves symbolize life's transient beauty and decay. দ্বিতীয় অ্যারো, twilight metaphor. Twilight represents fading light and approaching darkness. তৃতীয় অ্যারো, fire's end. Fire's end signifies life's final moments and expiration. চতুর্থ অ্যারো, strengthening love. Love strengthens as awareness of loss deepens.